ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট, তাই একটা প্রশ্নও কিন্তু ছেড়ো না। প্রথমতই ভৌতবিজ্ঞান বই বের করো, বইয়ের থেকে দাগিয়ে নাও কিংবা খাতার মধ্যে লিখে নাও, এই প্রশ্নগুলো যেন মিস না হয়। দেখো, ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস 9-এ 3টে চ্যাপ্টার রয়েছে আমাদের। প্রথমটা কি বলো তো? পরিমাপ, যেটাতে 12টা নাম্বার থাকবে। হ্যাঁ, স্কুল ভিত্তিক নাম্বার চেঞ্জ হতে পারে, কোনো স্কুলে হয়তো কম দিতে পারে, একটু বেশি দিতে পারে, এই হচ্ছে বিষয়। এরপরে চ্যাপ্টার নাম্বার 2 বল ও গতি, এখান থেকে 14টা নাম্বার থাকবে। তারপরে রয়েছে দেখো 4 নাম্বার চ্যাপ্টার, তো অনেক বড়, কিন্তু সেই 4 নাম্বার চ্যাপ্টারে অনেকগুলো পার্ট রয়েছে। তার মধ্যে প্রথম পার্ট যেটা আছে অ্যাটম, অর্থাৎ পরমাণুর যে গঠন, সেখানে থাকবে 14টা নাম্বার। এই টোটাল 40 নাম্বারের গল্প। এবার প্রথম চ্যাপ্টার বের করো, তাড়াতাড়ি বের করলে। তো দেখো, এখানে পরিমাপ যেটা রয়েছে, সেই পরিমাপের প্রশ্নগুলো উদাহরণ সহ কাকে বলে, অর্থাৎ আমাদের ডেফিনেশন দিতে হবে উইথ এক্সাম্পল। কীরকম? হয়তো পরীক্ষা দিতে পারে ভেক্টর রাশি কাকে বলে। আচ্ছা, ভেক্টর রাশি কী জিনিস, চলো একটু হালকা করে আমি বুঝিয়ে দিই। যে সমস্ত রাশির কী হবে, মান এবং অভিমুখ দুই থাকবে, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলতে পারি। যেরকম ধরো সরণ, ত্বরণ ইত্যাদি থেকে ভেক্টর রাশি বলা হয়। আচ্ছা, এই ব্যাপারে চলো আরেকটু বুঝে নেই। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয় যে সরণকে ভেক্টর রাশি বলা হয় কেন। এইভাবে বলবে, যেহেতু সরণের মান এবং অভিমুখ দুই আছে, তার জন্য সরণকে বলা হয় ভেক্টর রাশি। এই তো গেল কনসেপচুয়াল প্রশ্ন। একই রকম যদি বলে যে ত্বরণকে বলা হয় কেন, বলবে যে যেহেতু ত্বরণের মান এবং অভিমুখ দুই আছে, তার জন্য ত্বরণকে বলা হয় ভেক্টর রাশি। আবার যদি কোনো কারণে এইভাবে বলে যে ধরো এরকম দিল যে দ্রুতি কি ভেক্টর রাশি না স্কেলার রাশি, তো এই ক্ষেত্রে আমাদের বলতে হবে যে না, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। কেন? দ্রুতির কেবল শুধুমাত্র মান আছে, কোনো রকম দিক বা অভিমুখ নেই। তো এই টাইপের কিন্তু অঢেল প্রশ্ন। ভাবতেছো না যে ভৌতবিজ্ঞানে এত কম প্রশ্ন দাদা দিচ্ছে, কি হবে না হবে? আরে না, ভৌতবিজ্ঞান হচ্ছে ফিজিক্স মেনলি কি বলো তো, কনসেপচুয়াল পড়তে হবে। তুমি যত কনসেপচুয়ালে যত বেশি ভালো হবে, অর্থাৎ তুমি যত লজিক খুঁজতে পারবে, তত তুমি বেস্ট এক্সাম দিয়ে আসতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার, আবার সেই একই কথা বলছি, কনসেপ্ট ক্লিয়ার, বুঝে পড়ো, বেস্ট এক্সাম দিয়ে আসো। ওকে, মেন ধারণাগুলো যদি জানতে পারো, অনেক কিছু হবে। নেক্সট, স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি কী জিনিস? যে রাশি শুধুমাত্র মান থাকবে, কোনো রকম দিক বা অভিমুখ থাকবে না, তাকে স্কেলার রাশি বলবো। লব্ধ রাশি, যে সমস্ত রাশিগুলো কী হবে, একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হবে, তাকে আমরা বলতে পারি কীরকম, লব্ধ রাশি। যেরকম কার্য বলতে পারো। এরপর আছে মৌলিক রাশি, যে সমস্ত রাশিকে ভাঙলে পারে অন্য কোনো রাশি পাবো না, ঠিক আছে, সেটাকে আমরা বলছি কি, মৌলিক রাশি। আচ্ছা, এরপরে একক, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এককবিহীন ভৌত রাশি। এটা অনেকের কনফিউশন হয়, লিখতে পারে না ঠিকঠাকভাবে। দেখো, এককবিহীন ভৌত রাশি কী জিনিস? সাধারণত যে সমস্ত রাশিকে দুটো সমজাতীয় রাশির অনুপাত হবে, তাদের ক্ষেত্রে কি হবে, কোনো রকম এককই থাকবে না, তাদেরকে বলবো কি, এককবিহীন ভৌত রাশি। যেরকম উদাহরণ আসতে পারে, যে এই ক্ষেত্রে উদাহরণ দাও, তাহলে বলবো যে পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব ইত্যাদি উদাহরণের মধ্যে পড়বে। এবার আসছে প্রাকৃতিক রাশি, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে প্রাকৃতিক রাশি বলে। ভৌত রাশি কয় প্রকার, ওকে কি আমরা বলতে পারি যে 2 রকম, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা স্কেলার রাশি। নেক্সট, স্কেলার রাশি ভেক্টর রাশির মধ্যে পার্থক্য আমরা বলতে পারি এরকম, স্কেলার রাশির মান আছে কিন্তু কোনো রকম দিক বা অভিমুখ নেই, ভেক্টর রাশির মান আছে এবার দিক দুটোই আছে, অর্থাৎ অভিমুখ দুটোই আছে, এটা একটা পার্থক্য বলতে পারো। পার্থক্য নাম্বার 2 এইভাবে লিখতে পারো, যে উদাহরণ দিয়ে দিতে পারো, উদাহরণ। স্কেলার রাশির উদাহরণ দিতে পারো যেরকম দ্রুতি দিতে পারো, আর ভেক্টর রাশির উদাহরণ দিতে পারো যে সরণ, ত্বরণ ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল করতে পারি। এরপর আছে দেখো আলোক। আচ্ছা, ত্বরণকে ভেক্টর রাশি বলা হয় না, বলা হয় কেন, এটা তুমি উত্তর বলো। চলো ভিডিও পজ করে বলো কী হতে পারে, ত্বরণকে কেন ভেক্টর রাশি বলা হবে? কারণ ত্বরণের মান এবং দুই আছে। এই টাইপের কিন্তু কনসেপচুয়াল প্রচুর প্রশ্ন কিন্তু ক্রিয়েট করে স্যারেরা দিবে, ঠিক আছে। আমি এটাকে সাপোর্ট করি, এটা দরকার আছে, কারণ হায়ার সায়েন্স 11-12 সায়েন্সে কিন্তু ওগুলো খুব দরকার। তো সায়েন্স এমনি সব থেকে ডিফারেন্স, এর জন্য যারা লজিক বোঝে তাদের কাছে খুব ফেভারিট সাবজেক্ট হয়ে যায়, যাদের কাছে একটু লজিক একটু কঠিন মনে হয়, তাদের কাছে প্রবলেম মনে হয়। কিছু নাই, একটু ভালো করে বোঝো, সোজা হয়ে যাবে। নেক্সট, 5 নাম্বার, আলোক বর্ষ লব্ধ না মৌলিক একক, সেটা লিখতে হবে এবং কেন। নেক্সট, একক সহ একটি স্কেলার এবং একটি ভেক্টর রাশির নাম লেখো যাদের একক 3টি মৌলিক একক দিয়ে গঠিত। যে প্রশ্নগুলো বইয়ের মধ্যে খুঁজে পাচ্ছ না, সেগুলো খাতার মধ্যে লিখে নাও ভিডিও পজ করে। আর পরবর্তীকালে কী করবে বলো তো, এগুলো নোট বই হোক, টেক্সট বই হোক, কালেক্ট করে পড়ে নিও। ভৌত রাশির মাত্রা কাকে বলে? বেগের মাত্রা নির্ণয় করো, যেটা ডাইমেনশন বলি আমরা। ক্লাস 11-এ গিয়ে কিন্তু ডাইমেনশন অনেকটা বেশি পড়তে হবে, ওখানে গিয়ে মাত্রা নির্ণয়। তারপরে 8 নাম্বার, কীভাবে আয়তন মাপক চোঙ এর সাহায্যে একটি অসম আকৃতি বস্তুর আয়তন নির্ণয় করবে। ইম্পর্টেন্ট আছে, এটা 3 নম্বরের প্রশ্ন হয় এটা। হ্যাঁ, সাধারণ তুলা স্প্রিং তুলার মধ্যে পার্থক্য লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাধারণ তুলা স্প্রিং তুলা। দেখো, সাধারণ তুলার মাধ্যমে কী করছি, আমরা বস্তুর ভর মাপছি, আর স্প্রিং তুলার সাহায্যে বস্তুর আমরা ওই যে বলি না, যে ওজন যেটা হয়, সেই ওজনটাকে মাপা হয়। এই তো বিষয়। নেক্সট, নিচের বিষয়গুলি কিসের সাহায্যে পরিমাপ করা হয়? যেরকম দিতে পারে পরীক্ষাতে বস্তুর আয়তন হচ্ছে কি আয়তনী মাপক চোঙ দিয়ে মাপা হয়। যেরকম দেখবা যে দুধ যে মাপা হয়, দেখবা একটা গ্লাসের মতো, ওইটাকে বলে আয়তনী মাপক চোখ।
তারপর যেরকম বস্তুর ভর, এটা কি আমরা একটু আগে বললাম যে সাধারণ তুলা যন্ত্র। কোশ্চেনগুলো মন দিয়ে শোনো, হ্যাঁ, আর প্রিপারেশন করতে থাকো। আগে প্রশ্নগুলো শুনে নাও, পরে খাতার মধ্যে লিখে নিবা। বস্তুর ওজন, বস্তুর ওজন স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। আর সময়টাকে আমরা কি বলবো বলো তো? সময় তো ঘড়ির মাধ্যমে মাপা হয়, এই তো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট লম্বন ভুল। লম্বন ভুল কি বলো তো? আমাদের চোখের বিভিন্ন অবস্থানের জন্য, যদি সাপোজ এটা তো মোবাইল, যাই হোক, এটা যদি একটা স্কেল হতো তাহলে আমরা কি করতাম, এরকম এই যে দেখো এইভাবে তাকাচ্ছি, এইভাবে তাকাচ্ছি, এইভাবে তাকাচ্ছি, এই তাকানোর বিভিন্নর জন্য, মানে চোখের এই বিভিন্ন আকৃতির জন্য, মানে এইভাবে তাকাচ্ছি, এইভাবে তাকাচ্ছি, অর্থাৎ চোখের বিভিন্ন অবস্থানের জন্য। দেখো চোখ এইভাবে একটা তাকাতে পারে, এইভাবে তাকাতে পারে। এই দেখো এই দুটো তিনটে অ্যাক্টিংয়ের জন্য কি হচ্ছে, আমাদের পরিমাপগতটা ত্রুটি হতে পারে। এই পরিমাপগত ত্রুটিটাকেই আমরা বলবো কি বলতো, লম্বন ভুল। বাস কনসেপচুয়াল পড়লাম। নেক্সট, তুলাযন্ত্র সুবিধাটা বলতে কি বোঝো? দেখো সুবিধাটা বলতে কি, যে সমস্ত তুলাযন্ত্র কি করে ভরের বা যে কোনো পরিমাপের সামান্য ত্রুটিতম পরিমাপ করতে পারে, তাকেই তুলার সুবিধাটা বলে। এই ক্ষেত্রে তুলার সুবিধাটার কি বলছে, যে দুটি বৈশিষ্ট্য লেখো। হ্যাঁ, আমরা যে বাটখারাগুলো নিচ্ছি, যেরকম দেখবা যে সবজি টবজি ওজন করা হয়, এই সাইডে যে দুটো দিকে যে দণ্ডটা থাকে ইকুয়াল হতে হবে। বা আমি ওজন করতেছি, দেখা গেলো দণ্ডটা বেঁকে গেল, তো বেঁকে গেলে তো কোনো রকম পরিমাপ করা যাবে না, তার জন্য বলছে দৃঢ় শক্ত হতে হবে। বা এক সাইডেরটা বড় আছে, এক সাইডেরটা কম আছে, এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর ঘনত্ব আয়তন মাপক চোঙ ও সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কীভাবে মাপবে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। এটা কিন্তু 3 মার্কসের কোশ্চেন। হ্যাঁ, নেক্সট, ওজন বাক্সে বাটখারাগুলি 5:2:1 অনুপাতে রাখা হয় কেন? এই প্রশ্নটা খুবই কম স্কুলে করা হয়, কিন্তু যে সমস্ত স্যারেরা করেন তাদেরকে আমি বলবো, স্যার আপনারা লেজেন্ড লেভেলের, এই ধরনের প্রশ্ন করা দরকার, স্টুডেন্টরা ভাবুক। আর ভাবলে তো সায়েন্সটা আরও বেশি ডেভেলপ হবে। দেখো 5:2:1, আমি একদম সিম্পল কনসেপ্টে বুঝাই। তো যে কোনো ওজন বাটখারা কী হয়, 1 কেজি হয়, 2 কেজি হয়, 5 কেজি হয়, কিন্তু মাঝখানে অন্য কিছু হয় না। চলো এবার আমরা টাকা দিয়ে যদি গল্পটা করি, টাকা দিয়ে গল্প বললে ভালো বুঝতে পারবা। আচ্ছা, 10 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, সবাই জানো তো? ঠিক, ক্লিয়ার? আচ্ছা, এই ক্ষেত্রে সাজেশনটা তোমাদেরও দিচ্ছি, আমার যে অফলাইন ব্যাচ আছে তাদেরকেও দিচ্ছি, তো তার জন্য দুদিকেই খেয়াল করছি। দেখো এইবার গল্পটা হচ্ছে, কখনো 30 টাকার নোট দেখেছো? নেই, কিন্তু 30 টাকার নোটটা আমরা তৈরি করতে পারি। কীরকম? একটা 10 টাকা নিলাম, একটা 20 টাকা নিলাম, দেখো 30 টাকা হয়ে গেল। বা 3খানা আমরা 10 টাকা নিলাম, দেখো 30 টাকা হয়ে গেল। আচ্ছা, যদি বলা হয় 70 টাকার নোট হতে পারে না, একটা 20 টাকা নিলাম, একটা 50 টাকা নিলাম, বা আমরা কি করলাম, 3টা 20 টাকা নিলাম, একটা 10 টাকা নিলাম। তো এইভাবে কিন্তু আমরা অনেক সময় ডাটা শিট, মানে আমাদের প্রয়োজনীয় সুবিধার্থে বিভিন্ন রকম পরিমাপ কিন্তু আমরা তৈরি করতে পারি। ক্লিয়ার তো? যেরকম 300 টাকা যদি বলি, 300 টাকার নোট হয় না, কিন্তু 200 টাকা 100 টাকা দিয়ে 300 টাকা বানাতে পারি। তো এই দেখো এই সুবিধা, অর্থাৎ 5:2:1। এবার 5-এর বদলে তুমি 50 ভাবো, 2-এর বদলে তুমি 20 ভাবো, এবার 1-এর বদলে 10 করো, বাস। এই দেখো এই সমস্ত অনুপাতের সাহায্যে আমরা যে কোনো রাশিকে বানাতে পারি, বাস। এই কারণে কি করা হয়, ওজন বাটখারাতে এগুলো ব্যবহার করা হয়। আমি তো অনেকটা বুঝিয়ে দিলাম, কিন্তু এতটা পরীক্ষাতে বুঝিয়ে লিখতে হবে না, জাস্ট মেন কনসেপ্টটা লিখে দিও, তাই হবে। নেক্সট, বল ও গতি, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লাস 11-এ গিয়ে সায়েন্স এই চ্যাপ্টারটা আবার পড়তে হবে। সংজ্ঞা লেখো বা কাকে লেখো, কাকে বলে, অর্থাৎ ডিফাইন করতে হবে, ডেফিনিশন লিখতে হবে। এক্সাম্পল থাকলে দিবা, না থাকলে দিবা না, কোনো ব্যাপার না। প্রথম প্রশ্ন, স্থিতি কাকে বলা হয়? সাধারণত কী হয়, কোনো একটা বস্তুর স্থির অবস্থাকেই তার স্থিতি বলা হয়, আর কোনো একটা বস্তুর গতিশীল অবস্থা যেটা রয়েছে তাকে তার গতি বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, বৃত্তীয় গতি কাকে বলে, ঘূর্ণন গতি কাকে বলে, মিশ্র গতি কাকে বলে? আচ্ছা, মিশ্র গতি উদাহরণ অনেক সময় দেয়, সাইকেলের চাকা দেখবা ঘুরেও সামনের দিকে যায়, তাই না? অর্থাৎ যে সমস্ত গতির ক্ষেত্রে হয় ঘূর্ণন এবং সরলরেখা দুটো পথেই চলতে থাকে, তাকে আমরা মিশ্র গতি বলবো। সরণ কাকে বলে, ত্বরণ কাকে বলে, মন্দন কাকে বলে, বল প্রতিমিত বল কাকে বলে, কার্যকর বল কাকে বলে, জাড্য কাকে বলে, স্থিতি জাড্য কাকে বলে, গতি জাড্য কাকে বলে? এই ডেফিনেশনগুলো যেন মিস না হয়, ভালো করে পড়বা, একদম খুব সিম্পল। প্রতিক্রিয়া বল, ভরবেগ, এগুলো পড়বা। আর পার্থক্য হিসাবে যেরকম চলন গতি, ঘূর্ণন গতি, স্টার করো, হয়তো বইয়ের মধ্যে দাগিয়ে নাও। দূরত্ব সরণের পার্থক্য, দ্রুতি বেগের মধ্যে পার্থক্য, হয়ে গেল। নেক্সট, এই মহাবিশ্বের স্থিতি বা গতি বলে কিছুই নেই, বা যা আছে সব পর্যবেক্ষক, নিরপেক্ষ, বা বলতে পারি সব আপেক্ষিক, বা বলতে পারি পরম। দেখো একটা প্রশ্ন কত রকম ঘুরিয়ে দিতে পারে। চলো আরেকবার ক্লিয়ার করি, এই মহাবিশ্বের স্থিতি বা গতি সবই আপেক্ষিক, কিংবা এই প্রশ্নটা এরকম দিতে পারে, এই মহাবিশ্বের পরম স্থিতি বা গতি বলতে কিছু নেই, বা এই মহাবিশ্বের স্থিতি বা গতি সম্পূর্ণ পরম বা আপেক্ষিক বা পর্যবেক্ষক নিরপেক্ষ। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো আমরা যেটাকে দেখছি গতিশীল, অ্যাকচুয়ালি সেটাকে আবার স্থির বলতেছে। আজকে যদি বলি যে আমার বাড়ির পাশে একটা স্কুল আছে, পাশে ন্যাশনাল হাইওয়ে রয়েছে, পাশে একটা নদী আছে, তো এইগুলোর সাপেক্ষে তো আমার বাড়ি স্থির, ঠিক তো? তাহলে এইগুলোর সবই তো স্থির আছে। এরকম কি কখনো হয়েছে যে আমাদের বাড়ির পাশে যে স্কুলটা রয়েছে 2 বছর পর স্কুলটা হেঁটে 50 কিলোমিটার দূরে চলে গেছে, বা আমার বাড়ির পাশে যে সমস্ত বাড়িগুলো আছে সেগুলো হেঁটে হেঁটে দূরে চলে গেছে? এরকম তো হয় না। অর্থাৎ আমার বাড়ির সাপেক্ষে সবই কিন্তু স্থির, রাইট?
কিন্তু চিন্তা করো আজকে পৃথিবীর বাইরে থেকে যদি তুমি পৃথিবীকে দেখো, পৃথিবী গতিশীল মানে কি? তাহলে তো আমাদের বাড়িঘর সবই তো পৃথিবীর সঙ্গে সঙ্গে যাচ্ছে। তাহলে এই দেখো গতি বা স্থিতি যেটা বলছি সবই তো যেটা যে দেখছে তার উপর ডিপেন্ডেবল। এর জন্য বলছে যে সবই কিন্তু আপেক্ষিক, রিলেটিভিটি, তাই তো? আশা করি দুর্দর্শ লেভেলের বুঝলাম আমরা। ত্বরণের এককে সময়ের একক দুবার আসে কেন? এটা একটু গাণিতিক সলভ করে নিই। দেখো ত্বরণ মানে কি? প্রথমত ত্বরণ মানে আমরা জানি হচ্ছে কি বেগ বাই সময়, রাইট? আচ্ছা, বেগ বাই সময়, গল্পটা হচ্ছে কি বেগ মানে কি? বেগ মানে হচ্ছে কি সরণ বাই সময়, রাইট? এবার দেখো এই যে বেগের এই জায়গায় যদি আমরা এই মানটা বসাই তাহলে আমাদের কি আসছে? সরণ বাই সময় ইন্টু সময়। তাহলে সময় কথাটা দুবার কি কেন কবার আসছে? দুবার আসছে। এই কারণে সরণের কিন্তু কী বলবো সময় কথাটা দুবার আসবে। নেক্সট, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন? ধরো সাপোজ তুমি সাইকেল চালাচ্ছ, যখন বাড়ির থেকে বেরোবা তখন কিন্তু সাইকেল আমরা স্পিড ধীরে 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 বাড়াই। এই যে আমরা বেগটা বাড়াচ্ছি, বেগ বাড়ানোর অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগ বাড়ানোর হারকে আমরা বলবো হচ্ছে বেগ, কী বলবো? ত্বরণ। আর যখন সাইকেলটা বাড়িতে আমরা যখন কোথাও থেকে ঘুরে বাড়িতে আসছি বা বাইক নিয়ে আমি বাড়িতে ঢুকছি, তখন কি বাড়িতে ঢোকার সময় সাইকেলের স্পিড বা বাইকের বেগ কি খুব বাড়িয়ে দেই? বাড়িয়ে দিলে তো ঘর বাড়ি সব ভেঙে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বেগটাকে কমিয়ে দিই, অর্থাৎ স্পিডটাকে কমিয়ে দিচ্ছি সময়ের সাপেক্ষে। এই যে কমিয়ে দিচ্ছি এবং একটা সময় কিন্তু সাইকেলটা স্থির বা আমরা বলতে পারি যে প্রাথমিক বেগ শূন্যতে মানে অন্তিম বেগ শূন্য অবস্থায় চলে আসছে, অর্থাৎ বেগ কমিয়ে দিচ্ছি, রাইট? এই যে বেগ কমানোর হারকেই বলবো হচ্ছে কি মন্দন, অর্থাৎ মন্দনকে কিন্তু আমরা ঋণাত্মক বা নেগেটিভ অ্যাসেলারেশন বলতে পারি। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফটি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যাক্সিমাম স্কুলে যদি কঠিন কোশ্চেন হয় এটা দেয়। আরও আছে এর পাশাপাশি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as বলে একটা পার্ট আছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার আছে। এগুলো 11-এ গিয়েও প্রমাণ করতে লাগে। যাই হোক, তারপরে দেখো 7 নম্বর, নিউটনের প্রথম সূত্রটি লেখো। তারপরে বলেছে প্রথম সূত্রকে বলের সূত্র বলা হয় কেন? 8 নম্বর, নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো। একটি মোটর গাড়ি এবং একটি ট্রেন কোনটি থামাতে বেশি বলের প্রয়োজন হবে এবং কেন? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আসছি, নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো। বন্দুক গুলি ছোড়ার সময় বন্দুকটি পেছনের দিকে ধাক্কা দেয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। এক্ষেত্রে লজিক্যালি আমরা বলবো যে ক্রিয়া প্রতিক্রিয়ার সোর্সটা যাবে। ক্রিয়ার জন্য কি হচ্ছে, আমরা সে জিনিসটা সামনের দিকে যাচ্ছি, প্রতিক্রিয়ার জন্য বন্ধুটা পিছনে তাই ধাক্কা দিচ্ছে। একই রকমভাবে নৌকার থেকে লাভ দিলে পারে নৌকা দেয়, যখন আমি লাভ দিচ্ছি আমি সামনের দিকে চলে যাচ্ছি, এবার নৌকাটা প্রতিক্রিয়া হিসেবে পিছনের দিকে চলে যাচ্ছে। এরকম প্রচুর বানিয়ে প্রশ্ন করা যেতে পারে। তো এখানে কি বলতো, ইফেক্ট বলে না যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, বাস এর উপর বেস করে কিন্তু এই অ্যান্সারগুলো করতে হবে। তো নিউটনস থার্ড ল বলতে পারি। নেক্সট দেখো বলেছে যে নৌকা থেকে লাভ দিলে নৌকাটি পিছিয়ে যায় কেন? 11 নম্বর, হোস পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটি হাতে ধরে রাখা খুবই অসুবিধাজনক, কারণ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলো যেগুলো দিলাম যেন মিস না হয়, ওকে? একটি বাসে হঠাৎ চলতে শুরু করলে বাসের ভেতরকার লোকেরা পেছন দিকে হেলে পড়ে কেন? একটি বাসে হঠাৎ ব্রেক করলে বাসের ভেতরকার যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায় কেন? এখানে মেনলি তো জাড্ডের জন্য হয়, যখন গাড়িটা জাড্ড মানে স্পিডে যখন চলছে না, তখন হঠাৎ করে যখন গাড়িটা ব্রেক করে, তো গাড়ির মধ্যে থাকা সমস্ত লোকজন কি গাড়ির ওই বেগের জন্য কী হয় সামনের দিকে যাবে, সেগুলো সামনের দিকে হেলে পড়ছে। এই তো গতিজাড্যের জন্য হচ্ছে। সিম্পল উদাহরণ, একটা ফ্যান চলছে, হ্যাঁ, এবার ফ্যানটাকে সুইচ অফ করে দেবা, সঙ্গে সঙ্গে অফ হয় না, কিছুক্ষণ ঘুরতে থাকে, তারপরে অফ হচ্ছে। এই তো বিষয়। তারপরে আসছে নেক্সট, রোলার টানা ঠেলার মধ্যে কোনটি সুবিধাজনক ও কেন? আচ্ছা, গাণিতিক সমস্যা, বি ইকুয়ালস টু ইউ প্লাস এফটি, এই যে বা বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সমীকরণ যাই বলবো না কেন, এটাকে আমরা এক্সিলারেশন বলতে পারি, এফটাকে এক্সিলারেশন বলতে পারি, আর অনেক সময় গ্র্যাভিটির জন্য জিটিউ বলতে পারি। তো এর উপর কিন্তু অনেক সময় ম্যাথমেটিক্স দিতে পারে, কিংবা এরকম দিতে পারে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as দিতে পারে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো এই যে সূত্রগুলো বললাম, এই সূত্রগুলোর উপর বেস করে 2-3টে করে ম্যাথমেটিক্স সলভ করে রেখে দিও, তো আসতে পারে। নেক্সট দেখো, আমি এখানে 2টো অঙ্ক দিলাম এবং তার পাশাপাশি বলবো যে এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করে রেখো। আমি তো 2টো দিলাম, কিন্তু এরকম প্রচুর প্যাটার্ন থাকতে পারে। নেক্সট আছে পরমাণুর গঠন। পরমাণুর গঠন চ্যাপ্টার নাম্বার 4-এর ফার্স্ট পার্টে রয়েছে পরমাণুর গঠন, অ্যাটম স্ট্রাকচারাল অ্যাটমে। দেখো প্রথম প্রশ্ন, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? ভর সংখ্যা কাকে বলে? তারপরে বলছে আইসোটোপ কাকে বলে, আইসোবার কাকে বলে, আইসোটোন কাকে বলে, আয়নন বিভব, পরমাণু নিউক্লিয়াস, ভর সংখ্যা কাকে বলে, যাই হোক পরমাণু ক্রমাঙ্ক। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, আইসোটোপটা খুব দেয়। আচ্ছা নেক্সট, পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, ব্যাখ্যা করো। পরমাণু নিস্তরিত হয় কেন? কারণ যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, তো প্লাস মাইনাস ইকুয়ালের জন্য নিস্তরিত হবে। রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে যা জানা লিখো। নিউজ বোরের পরমাণু তত্ত্ব, নিউজ বোর তোমাদের নাই বোধহয়, 11-এ আছে, নিউজ বোরের পরমাণু তত্ত্ব বলে। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটির কথা বলা হয়। নিউজ বোর কী করেছিলেন, যে রাদারফোর্ডের সেই পরমাণু মডেলের ত্রুটিটা কিন্তু সেটা কিন্তু সংশোধিত করেছিলেন। তো এই টপিকের একটা তাত্ত্বিক প্রশ্ন ব্যাখ্যা করতে বলে, তো তোমাদের 9-এ দিতেও পারে, একটু প্রিপারেশন করে রেখো। পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা নির্ণয় করো।
হাইড্রোজেন, কার কার ক্ষেত্রে দিলাম, হাইড্রোজেন দিলাম, কার্বন দিলাম, ক্লোরিন দিলাম, ইউরেনিয়াম দিলাম। শুধু এই কটা না, এই কটা ছাড়াও অনেক কিছু পড়তে লাগবে। আচ্ছা নেক্সট, মৌলগুলির ইলেকট্রন বিন্যাস দেখাও। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, অ্যালুমিনিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ক্লোরিন, কার্বন, অক্সিজেন, নিয়ন। এবং এর পাশাপাশি পারলে আরও কিছু উদাহরণ কমপ্লিট করে রেখো। আর মন দিয়ে পড়ো, টার্গেট একটাই, রেজাল্ট ভালো করতে হবে আর টপ লেভেলে রেজাল্ট করতে হবে। ওকে, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মন দিয়ে অঙ্কগুলো ফিজিক্যাল সায়েন্স প্র্যাকটিস করো, এটাই বলবো। আর বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম, আর খুব ভালো থেকো।